আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মেঘনার বুক ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক শান্তশিষ্ট জনপদ, যার নাম রামগতি। লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা মেঘনা নদীর তীরে এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। এর ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য একে একটি অনন্য অঞ্চল হিসাবে পরিচিত করে তোলে। এখানকার মাটি বেশ উর্বর, মেঘনার ঢেউয়ে আছে হাজারো ইলিশ। এখানে মেঘনা আর মানুষের এক অদ্ভুত সখ্যতা রয়েছে। এখানকার প্রতিটি মোড়ে, অলিতে গলিতে মিনার থেকে শান্তির ডাক ভেসে আসে। এ এক অপার সৌন্দর্যের ভূমি, যেখানে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি মিলেমিশে গড়ে তোলে এক অনন্য গল্প। আজকে আমরা 3 বন্ধু মিলে এক্সপ্লোর করব এই ঐতিহ্যের শহর রামগতিকে। রামগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। রামগতির প্রাচীন ইতিহাস এবং তার ধাপে ধাপে বর্তমান অবস্থানে আসার পথটা বেশ বৈচিত্র্যময় ও সংগ্রামী। রামগতি মূলত চরাঞ্চল হিসাবে গড়ে উঠেছে। প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল মেঘনার পলিজমে তৈরি হওয়া নতুন ভূখণ্ডের অংশ। তখন এখানকার অধিকাংশ অঞ্চল ছিল পানির নিচে বা নদীবেষ্টিত। তৎকালীন মানুষ নদী ও বনজ সম্পদ নির্ভর জীবনযাপন করত। স্থায়ী বসতি কম থাকলেও মৌসুমী মৎস্যজীবী ও কৃষকের আনাগোনা ছিল বেশ। এভাবেই গড়ে ওঠে রামগতি। পরবর্তীতে মধ্যযুগে মোগল ও পাঠান আমলে মেঘনার তীরবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচার শুরু হয়। অনেক সুফি দরবেশ এই এলাকায় আসেন এবং ইসলাম প্রচারের পাশাপাশি ধর্মীয় কেন্দ্র স্থাপন করেন। কৃষিকাজ ও নদীপথে বাণিজ্য পুরোপুরি শুরু হয় তখনই। আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার সে আগের ল্যাঙ্গা ড্রাইভার, যদি এখন সে ভালো হয়েছে আমার বন্ধু রাখি। আমার সাথে আছে আমার বন্ধু ওষুধ কোম্পানির ম্যানেজার তহিদ। তৎকালীন এই অঞ্চলের মানুষের নদী ও সমুদ্র নির্ভর জীবিকার কারণে মগ ও ফিরিঙ্গিদের আক্রমণেরও ইতিহাস রয়েছে, যা উপকূলীয় অঞ্চলের সাধারণ চিত্র ছিল। 1700 শতকে মগ, জলদস্যু এবং পর্তুগিজ ফিরিঙ্গিরা এই অঞ্চলে হামলা চালাত। তারা নদীপথ ব্যবহার করে আক্রমণ করত এবং লুটতরাজ চালাত। উপকূলীয় এই অঞ্চল তখন এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগত। এভাবেই নানান সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে আজকের আধুনিক রামগতি। আমি এখন আছি রামগতি উপজেলার রামগতি বাজার সংলগ্ন মেঘনা নদীর এই বিস্তীর্ণ চরে। এই রামগতির নামকরণের ইতিহাস খুব বেশি পাওয়া যায় না এবং বিশেষ করে রামগতির ইতিহাসও খুব বেশি পাওয়া যায় না, এটা সংরক্ষণ করা হয়নি। তবুও লোকমুখে এবং সব কিছু ঘেটে যা পেলাম তা হচ্ছে প্রাচীনকালে এখানকার একজন দায়িত্বশীল ছিল যার নাম ছিল রামকৃষ্ণ। এই রামকৃষ্ণর নাম অনুসারে এই রামগতির নামকরণ করা হয় রামগতি। রামগতির নামকরণ সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে লোকমুখে প্রচলিত বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। অনেকের মতে রামগতি নামটি এসেছে রাম ও গতি এই দুইটি শব্দের সংমিশ্রণে। রাম এখানে হিন্দু ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রকে বোঝায়, আর গতি মানেই গমন, চলাচল বা আশ্রয় বোঝায়। এই দৃষ্টিকোণ থেকে রামগতির অর্থ রামের আশ্রয়স্থল বা রামের গমন পথ। প্রাচীনকালে রামচন্দ্র কোথাও যাওয়ার সময় এই পথে বিশ্রাম নেন, তাই সেই থেকে বলা হয় রামগতি। ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে আরেকটি মতে ব্রিটিশ আমলে বা তার কিছু আগেই যখন এই অঞ্চলটিকে প্রশাসনিকভাবে উন্নত করা হচ্ছিল, তখন স্থানীয়দের সাথে পরামর্শ করে এটি রামগতি নামকরণ করা হয়। এখন আছে রামগতি বাজার। এই বাজারের সবচেয়ে ফেমাস হচ্ছে মিষ্টি। আমরা সেই মিষ্টিটাকে ট্রাই করব। বিসমিল্লাহ। এটার আগে খাওয়া হয়েছে, অসাধারণ। বেশি কিছু বলতে পারবো না যেহেতু আমি ফুড ব্লগার না, এদেরও ভালো লেগেছে। আমাদের মিষ্টি খাওয়া শেষ। এটা অসাধারণ ছিল, আসলেই অসাধারণ ছিল। রামগতি মির রোডের পাশেই দোকানটা, ছোটোখাটো দোকান। সবচেয়ে ফেমাস জিনিসগুলো সবসময় একেবারে ছোটোখাটোভাবেই থাকে।
ব্রিটিশ আমলে রামগতি ছিল নোয়াখালী জেলার অংশ এবং একটি বাণিজ্যিক নদীবন্দর। পাকিস্তান আমলেও এটি কৃষি নির্ভর এলাকা ছিল এবং ধীরে ধীরে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন হতে শুরু করে। পরবর্তীতে স্বাধীনতার পর রামগতি পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়, যদিও নদী ভাঙ্গন বরাবরই এখানকার প্রধান সমস্যা হয়েছিল। এর ফলে অনেক মানুষ বাসস্থান হারিয়েছে। এটা হচ্ছে বাগদারা, এটা হচ্ছে মানে মিড লেভেলের মাছ। আর গোলদারাটা হচ্ছে গোলদারাটা আর 3 মাস পরে ধরব। এটা হচ্ছে লবণাক্ত পানিতে। এখন কি লবণ পানি? এখন লবণ পানি, এটা মিষ্টি। ওটা মিষ্টি পানির মাছ। সরি, তাহলে আমার ভুল হয়েছে। যে জাল দিয়ে এই চিংড়ি মাছগুলো ধরা হয় সেটাকে বিন্দি জাল বলা হয়, এবং এই জালগুলো যে স্রোত মানে নদীর যে স্রোত থাকে সেই স্রোতের বিপরীতে সবসময় দিয়ে রাখা হয়। এই মাছগুলোকে ধরার পর ফিল্টার করে এখান থেকে হচ্ছে যে চিংড়ি মাছ, যেটাকে বাগদারা বলে, এখন যেটা আছে সেটা বাগদারা, যেটা সম্ভবত মিষ্টি পানিতে থাকে। আর গোলদা একটা আছে যেটা অনেক বড় হয়, গলদা চিংড়ি, সেটা হচ্ছে যে লবণাক্ত পানিতে হয়, সেটা আরও পরে আসবে। রাইট নাও ওই মাছগুলোর বাজার মূল্য হচ্ছে 100 পিস 40 টাকা। 1971 সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে এটি লক্ষ্মীপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলার নাম রামগতি। এর আয়তন প্রায় 347 বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে কমলনগর উপজেলা, পূর্বে নোয়াখালী সদর, দক্ষিণে নোয়াখালীর হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলা। গুগলের তথ্যমতে বর্তমানে রামগতির মোট জনসংখ্যা 2,79,009 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 752 জন। আমি এখন আছি রামগতি আহমদিয়া কলেজ মাঠে। এই কলেজটি 1983 সালের 25 ডিসেম্বর হাজী আহমেদ মিয়া প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই কলেজটি 1986 সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি লাভ করে এবং সেই থেকে এই পর্যন্ত এই কলেজটি কুমিল্লা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। রামগতি এলাকায় আলো ছড়ানো এই কলেজটির প্রতিষ্ঠাতা হাজী আহমেদ মিয়া 1990 সালে মৃত্যুবরণ করেন। তার প্রচেষ্টার ফলেই এই কলেজটি এখন পর্যন্ত এই এলাকায় আলো ছড়িয়ে যাচ্ছে। রামগতি উপজেলার সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে শিক্ষার হার 62%। এই উপজেলায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় 96টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 2টি, মাধ্যমিক বিদ্যালয় 19টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 2টি, সরকারি কলেজ 1টি, বেসরকারি কলেজ 3টি, দাখিল মাদ্রাসা 6টি, আলিম মাদ্রাসা 4টি, ফাজিল মাদ্রাসা 1টি ও কামিল মাদ্রাসা 2টি। এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হল আসম আব্দুর রব সরকারি কলেজ, আহমদিয়া ডিগ্রি কলেজ, এম.এ. হাদি ডিগ্রি কলেজ, আলেকজান্ডার মহিলা কলেজ, চর সেকান্দর শফিক একাডেমি উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার কামিল মাদ্রাসা ও রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা। এখানকার মানুষ প্রধানত নোয়াখালী ভাষায় কথা বলে, যা স্থানীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ভাষায় তাদের কথাবার্তা ও আঞ্চলিক রীতিনীতি তুলে ধরে। প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘনা নদীর তীরবর্তী জীবনধারাও রামগতি উপজেলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিক। চরাঞ্চলের জীবনধারা স্থানীয় সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে। রামগতি শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতির নাম। নদীর টান, মানুষের হাসি, চরাঞ্চলের গল্প সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এখানে এলে হৃদয় জুড়ে এক ধরনের শান্তি নেমে আসে। একবার এসে দেখে যেতে পারেন, আপনি ফিরে যেতে চাইবেন না। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধশালী একটি জায়গার নাম হচ্ছে রামগতি। তবে আমরা ঘাটাঘাটি করে যা পেয়েছি, রামগতির ইতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধশালী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রামগতির ইতিহাসকে সংরক্ষণ করা হয়নি, যার কারণে আমরা প্রপার যে ইতিহাস সেটা পাচ্ছি না, সেটা পাইনি। আমরা ChatGPTর সাহায্য নিয়েছি, গুগলের সাহায্য নিয়েছি, বিভিন্ন সোর্স থেকে নিয়েছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এই ভিডিওটা ছিল ছোট্ট একটা ভিডিও। আমরা প্রফেশনালি রামগতি নিয়ে একটা ভিডিও করতে চাই। এইটার মূল কাজ হবে রামগতির ইতিহাস, ঐতিহ্য, বর্তমান কি অবস্থা, পুরো বিষয়ই রামগতিটাকে তুলে ধরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনি যদি রামগতি হয়ে থাকেন, আপনার কাছ থেকেও আমি সহযোগিতা চাচ্ছি। আপনার আশেপাশে কোনো দর্শনীয় স্থান অথবা ঐতিহাসিক স্থান অথবা রামগতি সম্পর্কে আপনি কি জানেন, আপনার কাছে জানা যে ইতিহাস, সেগুলো আমাদের কমেন্ট বক্স অথবা ইনবক্সে দিতে পারেন। আমরা সব কিছু মিলিয়ে প্রফেশনালি একটা ভিডিও মেক করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র যারা আছেন বা যারা এই সম্পর্কে ভালো বুঝেন, কেউ যদি চান আমাদেরকে সহযোগিতা করতে, সেটাও করতে পারেন।